ভিডিও অন করো। আচ্ছা আমরা তাহলে করি। আচ্ছা আমরা কি পড়তেছিলাম জানো? রাসায়নিক বন্ধন না? রাসায়নিক বন্ধন, মুক্ত জোর, বন্ধন জোর, এটা পারা যাবে? আচ্ছা একটা কোশ্চেন লেখো তো দেখি। দেখো একটি মৌল পর্যায় সারণীর 4 নাম্বার পর্যায় এবং 1 নাম্বার গ্রুপে অবস্থিত। একটি মৌল পর্যায় সারণীর 4 নাম্বার পর্যায় এবং 1 নাম্বার গ্রুপে অবস্থিত। অন্য একটি মৌল পর্যায় সারণীর অন্য একটি মৌল 2 নাম্বার পর্যায় 17 নাম্বার গ্রুপে অবস্থিত। একটা মৌল 4 নাম্বার গ্রুপ পর্যায় 4 আর গ্রুপ কত? 1। অন্য একটা মৌল পর্যায় 2 আর গ্রুপ কত? গ্রুপ হইল 17। উক্ত মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করো। দেখো উক্ত মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করো। উক্ত মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করো। আর সেকেন্ড কোশ্চেন হলো উক্ত মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করো। উক্ত মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করো। কারণ হচ্ছে উক্ত যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল ব্যাখ্যা করো। উক্ত যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল ব্যাখ্যা করো। উক্ত যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল ব্যাখ্যা করো। তাহলে এটার নাম কি? এই মৌলটার নাম কি হবে? তাহলে আমাকে বলছে কত নাম্বার পর্যায়? কত পর্যায়? 4 আর গ্রুপ কত? 1। তাহলে চিন্তা করো পর্যায় 4 মানে শক্তি স্তর কয়টা? শক্তি স্তর 4টা, 1টা 2টা 3টা 4টা। আর যেহেতু গ্রুপ 1 বলছে মানে লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে? লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে। তাহলে প্রথম সেলে 2টা থাকে, পরের সেলে 8টা, পরের সেলে 8টা। তাহলে 8 8 আর দিয়ে 10 আর 8 18 আর 1 19। তাহলে মৌলটার নাম কি হবে? পটাশিয়াম। তাহলে প্রথম মৌলটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে পটাশিয়াম, এটা 19। আর পরেরটার নাম কি? তাহলে ওর পর্যায় 2টা মানে শক্তি স্তর কয়টা? 2টা। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা থাকবে। আর লাস্ট শক্তি স্তরে কয়টা আছে? যেহেতু গ্রুপ আমার 17 তাহলে 17 তাহলে 5টা থাকবে। অথবা এটা নাম কি? এটা নাম হচ্ছে ফ্লোরিন বুঝাই যাইতেছে। আমি বলি যে গ্রুপ নাম্বার যদি 13 বেশি হয়, আমরা জানি গ্রুপ নাম্বার 13 থেকে কত 18 পর্যন্ত সবগুলা মৌলের কোন ব্লক মৌল? এরা পি ব্লক। তারা কি? পি তারা হচ্ছে পি ব্লক মৌল। কোন ব্লক? পি ব্লক। হ্যাঁ পি ব্লক মৌল 13 থেকে 18 তারা হচ্ছে পি ব্লক মানে লাস্ট ইলেকট্রন পিতে ঢুকে। যেমন হচ্ছে একটা কি বললাম, যেমন কার্বন কত? 6। তাহলে ওর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p কত? 2। তো লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকছে? পিতে ঢুকছে না? মানে দ্যাট মিন্স যাদের পর্যায় গ্রুপ যেটা 3 থেকে 18 এর মধ্যে আছে ওদের আমরা কি করি? s আর p এর সাথে কত যোগ করি? 10 যোগ করি। তাহলে কত হবে? n থেকে কত হবে? 10 যোগ 4 কত হবে? 14। তাহলে ওর গ্রুপ কত? 14। আমরা জানি এগুলো। বুঝতে পারছো তো তুমি? বুঝতে পারছো না? আরবার স্যার 7 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা। এখন কথা হলো যে এই শোনো, তাহলে যেহেতু তাহলে ওর প্রথম ছেলে কয়টা? 2টা। আর পরে তার যেহেতু পর্যায় হচ্ছে 17 দ্যাট মিন্স তারা অবশ্যই পি ব্লক। তাহলে পি ব্লকের ক্ষেত্রে তাহলে আমরা জানি এস আর পি এর যোগফল যা হয় তার সাথে 10 যোগ করতে হয়েছে, তাই না? দ্যাট মিন্স আমরা যদি 17 থেকে 10 বাদ দেই তাহলে এস আর পি এর ইলেকট্রন চলে আসবে। তাহলে দ্যাট মিন্স তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা চলে আসবে। তাহলে 7টা ইলেকট্রন থাকবে। দ্যাট মিন্স শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এই মৌলের নাম কি হবে? ক্লোরিন। অথবা এটা যদি না জানি তাহলে আমরা এরকম করে লিখব যে 1 নাম্বার গ্রুপের মৌলগুলোর নাম লেখাইছি। কারা কারা আছে? গ্রুপ 1 এ কারা আছে? গ্রুপ 2 তে কারা আছে? গ্রুপ 13 এ কারা আছে? 14 এ কারা আছে? আচ্ছা এটার মধ্যে যদি পড়াটাই হয়ে যাচ্ছে, কারণ 4 নাম্বার চ্যাপ্টার পড়াই নাই তো
5 নাম্বার চ্যাপ্টার ধরছি, এর মধ্যে থেকে ওই জোড়া বন্ধুদের কাছে 5 নাম্বার চ্যাপ্টার ধরছি। তাহলে এক নাম্বার গ্রুপে কারা কোন কোন মৌল আছে বলো তো? গ্রুপ 1 গ্রুপ 1 কারা কারা আছে? না, লি, না, কে, রুবি, চলেছে, আলিনাকে রুবি ছেড়ে ফেলেছে। তাহলে আলিনাকে রুবি ছেড়ে ফেলেছে। আলিনাকে রুবি ছেড়ে ফেলেছে। না, লি, না, কে, রুবি ছেড়ে ফেলেছে। রুবি ছেড়ে, ছয়কার ছেড়ে ফেলেছে। ছেড়ে ফেলেছে। তাহলে এরা হচ্ছে, তাহলে এদের গ্রুপ কত? 1। 2 নম্বর গ্রুপে কারা আছে? গ্রুপ 2 তে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে এগুলো হচ্ছে কত নাম্বার? গ্রুপ 2 তে আছে, তাই না? এটা হচ্ছে গ্রুপ 2 তে। তাহলে আমাকে যদি একটা বলে যে কোন একটা মৌল পর্যায় 4 এবং গ্রুপ 2, তাহলে বের করতে পারবো না? তাহলে ওর মৌলের নাম কি হবে? পর্যায় হচ্ছে 1 2 3 4, তাহলে এটা আর গ্রুপ কত? এটা, তাহলে 2 নম্বর গ্রুপ। তাহলে মৌলটার নাম কি হবে? এটা আসে, তাই না? এরকম করে বের করব মৌলটার নাম হবে। তারপরে 13 নম্বর গ্রুপে কারা কারা আছে? গ্রুপ 13 এ কে কে আছে? বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। তাহলে বোন হচ্ছে বোরন, আমার অ্যালুমিনিয়াম, গেল গ্যালিয়াম, ইন্ডিয়াম আর টিএইচ বা টি আয়ন হয় না, টিএল গ্যালিয়াম। ওটা রেডিওঅ্যাক্টিভ, ওই রেডিওঅ্যাক্টিভ বলে নরমালি পাওয়া যায়। বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। 13 14 নম্বরে কি আছে? 14 নম্বর কি আছে? হ্যাঁ, এটাতে হচ্ছে কাল সিরিয়ায় জার্মানি সেনা পাঠাবে। তাহলে কার্বন, এটা হচ্ছে কার্বন, কার্বন সিরিয়ায় জার্মানি সেনা পাঠাবে। তাহলে কার্বন সিলিকন। তাহলে আমাকে যদি বলে তাহলে বোরনের কাছে কে আছে? বোরনের কাছাকাছি হচ্ছে কার্বন, তাই না? তাহলে আমাকে যদি বলে গ্রুপ 14 পর্যায় 2, মৌলটার নাম কি? গ্রুপ নাম্বার 14 পর্যায় নাম্বার 2, মৌলটার নাম কি হবে? কার্বন। আবার যদি আমাকে বলে যে গ্রুপ নাম্বার 13 4 নাম্বার পর্যায়ের মৌলটার নাম কি? তাহলে এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়, তাই না? কারণ সবার ফার্স্টে দেখে হাইড্রোজেন আছে, তাই না? হাইড্রোজেন বাদে তাহলে নিচে কি আছে? বোরন আছে। তারপরে এটা হলো 1 নাম্বার, তারপরে 2 নাম্বার পর্যায়, তারপরে 3 নাম্বার, তাহলে অ্যালুমিনিয়াম হবে, তাই না? গ্যালিয়াম 4 নাম্বার হচ্ছে যেহেতু গ্যালিয়াম। তাহলে এরকম করে করে আমরা মৌলগুলোর নাম লিখে করতে পারি, অথবা ওই শক্তি স্তর কয়টা আছে, কত নাম্বার গ্রুপ, কত নাম্বার পর্যায়, এটা দিয়ে আমরা বের করতে পারি। এই বুঝতে পারছো তুমি আমি কি বলতে যাচ্ছি? যেহেতু আমাকে বলছে মৌলটার নাম, হ্যাঁ হ্যাঁ শীট আছে। আচ্ছা, শীট কে পাই নাই? কোন অধ্যায়ে শীটই পাও নাই? রসায়নে তাহলে এই 3টা চ্যাপ্টার শীট লাগবে, 4টা। ওকে, আর তুই তো পাইছিস না? তাহলে কয়জন আছো দেখি, হাত তুলো তো। পাইছে তো। 4 5 6 7 8 9 পাইছেন তো 10। আচ্ছা, 10 জনের জন্য শীট রেডি হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম। তোমরা 100 টাকা দিয়ে দিও, ঠিক আছে? একবার আনছিলাম দিয়ে মেরে আমি একবার নিয়ে গেছি, তার বাসায় কিন্তু দিছিলেন সবগুলো সেই। আমি কি করতাম? আপনি যদি টাকা নেন নাই তো। স্যার আমি টাকা নেন নাই কেউ থেকে। আমি একবার দিছি। তারপরে 15 কে কে আছে? গ্রুপ 15 কে কে আছে জানা বলেন তো? নলকূপের পানিতে আর্সেনিক অ্যান্টিমনি বিদ্যমান। নলকূপের পানিতে আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে Sb, বিদ্যমান হচ্ছে বিস্ফাত। নাইট্রোজেন, নলকূপের পানিতে আর্সেনিক
অ্যান্টিমনি এই দয়া করে কথা বলিস না বিদ্যমান নতুন হচ্ছে নাইট্রোজেন ফসফরাস। তাহলে আমাকে যদি বলে যে একটা মৌল 15 নাম্বার গ্রুপে 4 নাম্বার 15 নাম্বার গ্রুপে 4 নাম্বার পর্যায়ে অবস্থিত, মৌলটার নাম কি? তাহলে 15 নাম্বার গ্রুপ হচ্ছে এটা সবগুলা, আর 4 নাম্বার এটা এর উপরে হচ্ছে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার পর্যায়ে 3 নাম্বার 4 নাম্বার, তার নাম হবে আছে। এরকম করে আমরা মৌলটার অবস্থান নির্ণয় করতে পারবো। যদি আমি মৌলটার নাম জানি, আমাকে যদি বলে এত নাম্বার গ্রুপ এত নাম্বার পর্যায়, তাহলে ওই মৌলের সবগুলো নাম জানলে তাহলে বের করা যাবে। এই ছন্দ দিয়ে মনে রেখে দেব। তারপরে 16 কারা আছে, গ্রুপ 16 কারা আছে, OSS তে পড়ে, OSS SSE তে পড়ে। তাহলে O এটা হচ্ছে S, SSC না কিন্তু SSE, OSSE তে পড়ে, SSE তে পড়ে। ক্লোরিনিয়াম, ক্লোরিনিয়াম যদি রেডিয়েটিভ, তাহলে যদি বলে কোন একটা মৌল 16 নাম্বার গ্রুপে 3 নাম্বার পর্যায়ে অবস্থিত, মৌলটার নাম কি হবে? তাহলে এটা তো উপরে এক নাম্বার পর্যায়ে আছে, কারণ আমরা জানি এক নাম্বার পর্যায়ে দুইটা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, এটা বাদ। তাহলে 2 নম্বরে কারা কারা আছে? 2 নম্বর হচ্ছে অক্সিজেন, 3 নাম্বার হচ্ছে সালফার। তাহলে যদি বলে গ্রুপ 16 পর্যায় 3, মৌলটার নাম কি? সালফার। এরকম করে মৌলটার নাম বলে দেওয়া যাবে। এখন বলছে যে তাহলে মৌলটা বলছে কত নাম্বার, উদ্দীপক আমাকে কি বলে দিছে? 4 নাম্বার কত কত? 4 নম্বর পর্যায়ে গ্রুপ 17। 4 নাম্বার পর্যায়ে গ্রুপ 1। তাহলে মৌলটার নাম কি হবে? 4 নাম্বার কি পর্যায়ে গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এ কারা কারা যেন আছে? লি না কে রুবি, স্যার রুবি রুবি ফেলেছে। তাহলে 1 নাম্বার পর্যায়ে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পর্যায়ে বলছে, এবং কত নাম্বার গ্রুপ 1 না 4 নাম্বার পর্যায়ে গ্রুপ 1। তাহলে এটা গ্রুপ 1 এ এবং 4 নাম্বার পর্যায়ে। তাহলে মৌলটা পটাশিয়াম। তারপরে কি বলছে? অন্য একটা মৌল কত নাম্বার গ্রুপে? 2 নাম্বার পর্যায়ে 2 নাম্বার 17 নাম্বার পর্যায়ে, আর গ্রুপ কত? 17। তাহলে 17 তে কারা কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিড। তাহলে ফ্লোরিন আছে কার সমান্তরাল করে? লিথিয়ামের সমান্তরাল। তাহলে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এটা হচ্ছে কত নম্বরে? এটা 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5। তাহলে এটা ফ্লোরিনটা কত হয়ে যাবে? 2 নাম্বার, 17 নাম্বার গ্রুপ পর্যায় 2। তাহলে মৌলটার নাম হচ্ছে ফ্লোরিন। তাহলে যখন আমি বলে ফেলবো যে প্রথম মৌলটার নাম হচ্ছে পটাশিয়াম, পরেরটার নাম কি? পটাশিয়ামের পূর্ণ সংখ্যা কত? 19। আর পরেরটার নাম কি? ফ্লোরিন। ফ্লোরিনের কত? 9। তাহলে তারপরে আমি ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p কত? 6 আর 4s1। তাহলে লাস্টে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে যেহেতু পটাশিয়াম আমরা জানি যে আম থাকলে কোন ধরনের বন্ধন তৈরি হয়? আয়নিক। আম থাকলে আয়নিক, মানে সোডিয়াম বা পটাশিয়াম ক্লোরাইড। তাহলে ওদের মধ্যে কোন ধরনের বন্ধন হবে? আয়নিক বন্ধন। যদি দেখি স্পেলিং এর মধ্যে প্রথমে আম আছে, যেমন ফেরাম, পটাশিয়াম, স্টেনাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, সব আয়নিক বন্ধন করবে। তাহলে অবশ্যই এদের মধ্যে কেন আয়নিক বন্ধন করবে? ইলেকট্রন বিন্যাস ফার্স্টে করব। তাহলে ও ইলেকট্রন বিন্যাস করব, ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p কত? 2p কত হবে? 5। তাহলে ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন লাগে? ওর শেষ কক্ষপথে 7টা আছে, আর কয়টা লাগে? একটা। আর ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বেশি আছে? একটা বেশি আছে। তাহলে পটাশিয়াম সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। পটাশিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে, পটাশিয়াম মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে, হয়ে যাবে পটাশিয়াম প্লাস আয়ন। আর ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, হয়ে যাবে কত? ক্লোরাইড। তখন আমরা এটা যোগ করব, ডান পাশেরটা আগে লিখবো যে পটাশিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস এদের তৈরি হবে কে এ। তাহলে এদের যদি তারপরে আমরা কি করব? এর ডায়াগ্রাম আঁকবো। তারপরে আঁকবো যে তারা কিভাবে বন্ধন তৈরি করে। এর বন্ধন লিখবো ডায়াগ্রামের মাধ্যমে, ওই যে গোল্লা করে দিব। পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। পরের শক্তি স্তরে কয়টা? 8টা। 8টা যে লিখবো, চারপাশে 4 কোণা আগে 4টা দিয়ে দিব। দেওয়ার পর আবার যদি এক্সট্রা হয় তাহলে আরো কি ওরে আরেকটা দিয়ে ওরে আরেকটা দিয়ে ওরে আরেকটা দিয়ে ওরে আরেকটা। তারপরে গেল, তারপরে কোনটা? 1 2 3 4 5 6 7 8। তারপর লাস্টে কয়টা হবে? একটা।
এটা পটাশিয়াম হলো। তারপরে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনে কত? 9 ক্লোরিন হচ্ছে 9। তাহলে প্রথম শেলে কয়টা থাকবো? দুইটা। পরের শেলে 1 2 3 4 5 6 7টা। তাহলে লাস্ট শেলে কয়টা লাগে ওর? একটা লাগে। তাহলে ও ওকে কি করবে? একটা ইলেকট্রন দিবে। এরকম যদি দিয়ে দেয় তাহলে এখন ওর অবস্থাটা কেমন হবে? একটা ইলেকট্রন দিয়ে দিস, দিয়ে দিলে পটাশিয়ামের তাহলে এখন সে বিস্তার করা থাকবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আর লাস্ট শেলে করা থাকবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই হয়ে গেল পটাশিয়াম প্লাস আয়ন, আর এই হয়ে যাবে ফ্লোরিন মাইনাস আয়ন। এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তাহলে ফ্লোরিন এই ক্লোরাইড হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এই হয়ে যাবে ফ্লোরাইড। ইলেকট্রন আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এরা হয়ে গেল বন্ধন গঠন, এরকম হয়ে গেলে এরকম ছবি আঁকে দিল। আঁকানোর পর তারপরে এখন লাস্ট কোশ্চেন কি বলছে? আচ্ছা বলো তো একটা কোশ্চেন, যে কোনো একটা মৌল আর তার ঋণাত্মক চার্জ, মানে যেমন ফ্লোরিন আর ফ্লোরাইড, কোনটার আকার বড়? ফ্লোরিন আর ফ্লোরাইডের মধ্যে কার আকার বড়? ফ্লোরিনের আকার বড় আর ফ্লোরাইডের আকার কম। কারণ কি? কারণ হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন কয়টা আছে দেখো এখানে, ওর ইলেকট্রন এখানে আছে কয়টা? 9টা। আর যদি ফ্লোরাইড হয় তখন তার ইলেকট্রন কয়টা হবে? 10টা। চিন্তা করো, 10টা, ওর তো প্রোটন পারে নাই কিন্তু ইলেকট্রন পারছে। 10টা ইলেকট্রনকে বেশি পরিমাণ, আর এদের মধ্যে আকর্ষণ বেশি হবে, ফলে আকারটা ছোট হয়ে যাবে। কিন্তু 9টা থাকলে কি হবে? অত বেশি আকর্ষণ হবে। যার জন্য 9টা অবস্থায় কোন একটা মৌলের, কোন একটা অধাতু, তার মৌল আর তার আয়ন আকার, আয়নের আকার ছোট হয়, মৌলের আকার বড় হয়। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে মানে কোন একটা ধাতুর মৌলের আকার বড় থাকে, আর ইলেকট্রন ত্যাগ করে দিলে তার আকার ছোট হয়ে যায়। চিন্তা করেন, ওর শেল ছিল আগে কয়টা? 4টা, এখন শেল হয়ে গেছে 3টা, আকার ছোট হয়ে গেছে না? আচ্ছা তাহলে আমরা কি বলতেছিলাম, এরকম হলো। তাহলে তাদের কিভাবে পানিতে দ্রবীভূত হয়? তাহলে পানিতে দ্রবীভূত হয় এটা জানার আগে আমাকে কি করতে হবে? পানির বন্ধন গঠন জানতে হবে, বা পানি কোন ধরনের যৌগ এটা জানতে হবে। তাহলে পানি একটা পোলার যৌগ, তাই না? পোলার যৌগ কাকে বলে? হোয়াট ইজ পোলার? পরীক্ষায় আসবে। তখন আবার বলবে যে ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো, ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। তাহলে কিভাবে করবো এটা? আচ্ছা আরেকটা, তাদের বন্ধন, তারা পানিতে কিভাবে, মানে উক্ত যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হবে? তাহলে এটা বলবো যে এরকম অ্যান্সার করার আগে ফার্স্টে বলবো যে পানি একটি পোলার যৌগ। এটার অ্যান্সারটা হবে ফার্স্টে বলবো যে পানি একটা পোলার যৌগ। তাহলে পানি একটা পোলার যৌগ কেন? পানি অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ার ইলেকট্রন কার দিকে থাকে? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। ফলে অক্সিজেন কি হয়ে যাবে? মাইনাস হবে, মানে সে অধাতু, মানে তার ওর ইলেকট্রনের আকর্ষণ করার ক্ষমতা বেশি। মানে ও একটা ইলেকট্রন দিল, ও একটা ইলেকট্রন দিল, থাকার কথা মাঝখানে রয়ে গেছে কার দিকে? অক্সিজেনের দিকে হয়েছে। তাহলে অক্সিজেন নেগেটিভ হয়ে গেছে আর হাইড্রোজেন হয়ে গেছে পজিটিভ। তাহলে হাইড্রোজেন হবে প্লাস আর হাইড্রোজেনটা প্লাস হয়ে গেছে, অক্সিজেনটা মাইনাস। তাহলে এরা তাহলে এরকম আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পোলারিটি বলে। মানে পোলার যৌগ যাদের এরকম পোল তৈরি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হয়, তাকে পোলার যৌগ বলে। তারপরে বলবো যে হ্যাঁ পানি একটা পোলার যৌগ, যেহেতু তাদের মাঝখানে পোল তৈরি হয় তাহলে একটা পোলার যৌগ। তারপরে বলবো যে এখানে উক্ত যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড। তাহলে এটা একটা আয়নিক যৌগ। কোন ধরনের যৌগ? আয়নিক যৌগ। তারপর বলবো যে এটা পানিতে যাওয়ার পর সে ভেঙে যায়, ভেঙে গিয়ে পটাশিয়াম আয়ন তৈরি হয় এবং ফ্লোরাইড মাইনাস আয়ন তৈরি হয়। এবং পানিতে যখন যায় তখন এই ধনাত্মক ক্যাটায়ন, আমরা তো জানি পজিটিভ আয়নকে কি বলে? ক্যাটায়ন বলে। আর নেগেটিভ আয়নকে কি বলে? অ্যানায়ন বলে। বলো যে ক্যাটায়ন এর চারপাশে পানির ঋণাত্মক অংশ আসবে। এখানে হাইড্রোজেন বাইরের দিকে, মানে পটাশিয়াম দেওয়ার পর তার মাঝখানে কি আসবে? পটাশিয়াম তো পজিটিভ, ক্যাটায়ন, তার পাশে পানির কোন অংশটা আসবে? নেগেটিভ অংশটা আসবে। এসে কি হবে? 2 ডেল্টা মাইনাস, এই 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস ডেল্টা প্লাস, হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস। তাহলে এরকম হবে, তাহলে এরকম ভাবে তারা পানিতে দ্রবীভূত হয়ে গেল। মানে এই হচ্ছে
নায়ক, তার চারপাশে নায়িকা, নেগেটিভ সব নায়িকা আসে। তাহলে আগের যে নায়িকা ছিল এগুলো পুরো হয়ে গেছে, বুঝছেন না কথা? আগে যে ফ্লোরিন ছিল ফ্লোরাইড, এখন তার চারপাশে নতুন নতুন গুলো আসছে। পানির যে নেগেটিভ অংশটা, নেগেটিভ অংশ সেটা তার চারপাশে আসে। আবার অন দ্য আদার হ্যান্ড ফ্লোরিনটা কেমন হবে? ফ্লোরিনের চারপাশে কি আসবে? হাইড্রোজেন আসবে। আগে হাইড্রোজেন দিয়ে দিব, জোড়া জোড়া হাইড্রোজেন দিয়ে দিব, 1 2 4টা দিলেই হবে। আর তার এই দুইটার মিলে একটা অক্সিজেন বসাবো, অক্সিজেন অক্সিজেন, এই দুইটার মিলে একটা অক্সিজেন বসাবো। তাহলে এ হলো ফ্লোরাইড, আর এ হচ্ছে প্লাস, এই ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, আর হচ্ছে 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস। ডেল্টা মানে কি? আংশিক। ডেল্টা কি বোঝায়? আংশিক বোঝায়। তাহলে এইভাবে তারা পানিতে দ্রবীভূত হবে। তাহলে বলো কিছু। তাহলে তারা আয়নিক যৌগগুলোর কি কি বৈশিষ্ট্য আছে বলো তো? তাহলে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি থাকে বলতো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। তাহলে একটা কোশ্চেন লেখেন, এই কোশ্চেনটা বাসায় থাকবে যে আয়নিক যৌগে, আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে কি বলে? আয়নিক যৌগ বলে। আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে 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 কি বলে? এই সবার নাম এবং স্কুলের নাম এবং মোবাইল নাম্বার লেখেন, বাসার মোবাইল নাম্বার। আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে কি বলে? আয়নিক যৌগ বলে। তাহলে আয়নিক যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে কেন? দেখো যে আয়নিক যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আয়নিক যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কারণ, কারণ কি? আয়নিক যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কারণ, কারণ কারণ এ সকল যৌগের পরমাণুগুলো, এ সকল যৌগের পরমাণুগুলো, এ সকল যৌগের পরমাণুগুলো আন্তঃআণবিক শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। যৌগগুলো মানে সরি কি বললাম, পরমাণুগুলো আন্তঃআণবিক শক্তিশালী, আন্তঃআণবিক শক্তিশালী, আন্তঃআণবিক শক্তিশালী, আন্তঃআণবিক শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। আন্তঃআণবিক শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। আন্তঃআণবিক শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। আন্তঃআণবিক শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 1465। দেখো যে যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 আর স্ফুটনাঙ্ক 1465। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি, 801 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক কত? 1465। তাহলে গলনাঙ্ক হচ্ছে 801 আর স্ফুটনাঙ্ক কত? 1465। তাহলে কম না বেশি? অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললাম তারা সোডিয়াম, হ্যাঁ সাপোজ সোডিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম, তারপরে ক্লোরাইড, এ প্লাস এ মাইনাস, এ প্লাস এ মাইনাস। চিন্তা করো এই একটা বড় একটা অণু, একটা অণু, এই অণুর মধ্যে কোন ধরনের আকর্ষণ বল কাজ করতেছে? এই একটা অণু আর একটা অণু, অথবা অণুর মধ্যে আবার কি থাকে? আয়নগুলো চার্জিত থাকে, যার ফলে কি হয়? এই প্লাস আর মাইনাসের পাশাপাশি থাকে, প্লাস মাইনাস পাশাপাশি থাকে এবং এদের মধ্যে আয়নগুলো কি থাকে? স্থির অবস্থায় চার্জ দ্বারা মানে বৈদ্যুতিক চার্জ দ্বারা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, যার জন্য কি হয়? যেমন এই সোডিয়ামের চারপাশে যে ক্লোরিন আছে, এই সোডিয়ামের চারপাশে যে ক্লোরিন আছে, এর আবার পাশে কি আছে? ক্লোরাইড, এই পাশে সোডিয়াম আছে। তাহলে দেখা যায় এই পাশে সোডিয়াম আছে। তাহলে এদের মধ্যে এই যে একটা অণু আর একটা অণু, এই টোটাল অণুর মাঝখানে চার্জ থাকার জন্য এই একটা চার্জ, এই একটা চার্জ, এই চার্জের মধ্যে আকর্ষণ কম না বেশি? বেশি, অনেক বেশি স্ট্রং। যার জন্য এই পুরো যৌগের মানে একটা সোডিয়াম ক্লোরাইড যৌগ আর একটা সোডিয়াম যৌগ, এদের মধ্যে আকর্ষণ চার্জ থাকার জন্য একটা যৌগ আর একটা যৌগকে কি করে? অনেক বেশি পরিমাণে আকর্ষণ করে। কিন্তু সমযোজী বন্ধনের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কেন বলো? এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে,
সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, সাপোজ মনে করেন যে কার্বন ডাই অক্সাইড CO2, এদের মধ্যে কোন ধরনের বন্ধন আছে? একটা কার্বন আর অক্সিজেনের মধ্যে সমযোজী। তাহলে এই সমযোজী বন্ধনটা স্ট্রং না দুর্বল? স্ট্রং। এই বন্ধনটা কিন্তু স্ট্রং, বাট বন্ধন স্ট্রং থেকে লাভ নাই, আন্ত আণবিক বন্ধনটা স্ট্রং হওয়া লাগবে। মানে এই একটা অণু, মানে কার্বন ডাই অক্সাইড একটা অণু আর এই কার্বন ডাই অক্সাইড একটা অণু, এই অণু দুইটার মাঝখানে বন্ধনটা অনেক দুর্বল। যদিও এর ভেতরে সমযোজী বন্ধনটা স্ট্রং, সমযোজী বন্ধন কি স্ট্রং, প্রায় তোমার কত, তোমার 1000 থেকে কতর মধ্যে 1500-র মধ্যে হয় কিলোজুল পার মোল, আর আয়নিকটা তোমার 4000 পর্যন্ত হয়। আর তাহলে এই স্ট্রংটা কিন্তু মোটামুটি স্ট্রং, কিন্তু কথা হইলো তাহলে এদের গলনাঙ্ক স্ফুটন কম কেন? কম কেন? কারণ হচ্ছে এই একটা অণু আর একটা অণুর ভেতরে মানে আন্ত আণবিক যে শক্তি, এই শক্তি দুর্বল। মানে কথা বুঝো নাই? মানে হচ্ছে মানে অনেকগুলো ফ্যামিলি আছে, একটা সোসাইটিতে অনেকগুলো ফ্যামিলি আছে, এই ফ্যামিলির সবাই হচ্ছে আত্মকেন্দ্রিক, সবাই ফ্যামিলি কেন্দ্রিক, কিন্তু একজন একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলি কেন্দ্রিক না। মানে একটা পরিবার আর একটা পরিবারের প্রতি তার কোনো ইয়ে নেই, যোগাযোগ নেই। ফলে কি হবে? একজন গুন্ডা আসলে কি হবে? ওই ফ্যামিলি পুরো ক্ষতি করতে পারবে। কিন্তু একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির মধ্যে যদি মানে খুব ভালোবাসা সংযোগ স্থাপন থাকে খুব বেশি, তাহলে ওইখানে গিয়ে কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না। একজন কি করলে আর একজনে কি একদম আসলে ওরা মেরে দিয়ে দিবে। এরকম একটা অণু আর একটা অণুর মাঝখানে, এই অণুর ভেতরে শক্তি আছে ঠিক, কিন্তু একটা অণু আর একটা অণুর মাঝখানে যে আন্তঃআণবিক শক্তি, এটা শক্তির পরিমাণ দুর্বল। যার জন্য কি, এবং কোনো চার্জ নাই। চিন্তা করো, এর মধ্যে কোনো চার্জ আছে? এই টোটাল যোগের মধ্যে চার্জ নাই। আর এখানে একটা আরেকটা যোগ লিখলাম, এই যোগের মধ্যে কোনো চার্জ আছে যে একটা আরেকটা আকর্ষণ করবে? মানে এই অণু আর এই অণুকে আকর্ষণ করে না। কেন? কারণ চার্জ নাই। কিন্তু এই অণু এই অণুকে আকর্ষণ করবে কেন? ও চার্জ, সবাই চার্জ। এখানে যার জন্য চার্জ থাকার কারণে একটা অণু আর একটা অণুকে খুব বেশি আকর্ষণ করে। কিন্তু এদের মধ্যে আকর্ষণ না থাকার কারণ হচ্ছে এদের মধ্যে কোনো চার্জ নাই, পোলারিটি নাই অত বেশি। পোলারিটি হলে হয়তো একটু হবে, যার জন্য সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কথা বুঝতে পারছো? আবার বলি, সমযোজী যৌগের ভেতরের শক্তি বেশি, কিন্তু এই শক্তিগুলো ওদের ভেতরে রয়েছে, কিন্তু অণু একটা অণু আর একটা অণুর মাঝখানে শক্তি নাই। তাহলে তুমি চিন্তা করো, এদের মধ্যে শক্তি যদি না থাকে, একটা অণু আর একটা অণুর মাঝখানে আন্তঃআণবিক শক্তি খুব দুর্বল একটা শক্তি থাকে, নাম কি? ভ্যান আকর্ষণ। মানে একটা অণু আর একটা অণুর, একটা হলো আন্তঃআণবিক আর একটা হচ্ছে অন্তঃআণবিক। অন্ত মানে হচ্ছে ভিতরে, অণুর ভেতরে শক্তি, আর আন্ত মানে আণবিক হচ্ছে একটা অণু আর একটা অণুর মধ্যে শক্তি। কথা বোঝা গেছে? একটা অণু আর একটা অণুর মাঝখানে যে আন্তঃআণবিক শক্তি, এটা অনেক দুর্বল, যার জন্য তাপ দিলে কি হবে? অণুগুলো আলাদা হয়ে যাবে, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। কিন্তু এর তাপ দিয়ে লাভ নাই, কারণ কি? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। কারণ কি? একটা অণু আর একটা অণুর মাঝখানে তারা চার্জ যদি থাকে, স্থির গতিতে আকর্ষণ বল দ্বারা আকর্ষিত, যার জন্য ওদের মাঝখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো, ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। এরকম কোশ্চেন আসবে খ নাম্বারে, বলবে যে ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। এই তোমাদের নাম লেখো আর তোমাদের ইয়ে লেখো, মোবাইল নাম্বার, স্কুলের নাম লেখো। তাহলে ইথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। কিভাবে করবা? তাহলে লিখবো যে ইথানল এর মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে, অক্সিজেন আর হাইড্রোজেন, ইথানলের CH3 CH2OH, বলবো যে ইথানলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ার ইলেকট্রন কার দিকে থাকবে? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না কম? বেশি, অনেক বেশি। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। ফলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ার ইলেকট্রন কার দিকে থাকবে? অক্সিজেনের। ফলে অক্সিজেন কি হবে? মাইনাস, এবং হাইড্রোজেন হবে প্লাস। এই যে প্লাস এবং মাইনাস দুটা চার্জ তৈরি করলো, তাই আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক যে পোল তৈরি করছে, ধনাত্মক এবং ঋণাত্মক, আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি করে, তাই ইথানল একটি পোলার যৌগ। চিনি পোলার যৌগ হবে কেন? কারণ এর মধ্যে চিনির মধ্যে CHO আছে, অ্যালডিহাইড আছে। চিনির গঠন তুমি জানো, চিনির গঠন তো বড়, এর মধ্যে অক্সিজেন আছে আর কার্বন আছে, হাইড্রোজেন আছে। গ্লুকোজ হবে, গ্লুকোজের মধ্যে হ্যাঁ কে বলছে গ্লুকোজ?
গ্লুকোজের একটা সংকেত কি C6H6 C6H12O6। তাহলে এর মধ্যে তোমার এত কিছু লাগবে না, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন হইলে হবে। আমরা এটা তো আণবিক সংকেত, গাঠনিক সংকেত করলে দেখবা যে এর মধ্যে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ আছে আর একটা CHO গ্রুপ আছে। এটা এখন আঁকলে তো তোমাদের মাথার উপরে যাবে। ভুল কথা হচ্ছে মনে রাখবা যাদের অক্সিজেন আর হাইড্রোজেন আছে ওরা পোলার পাবে, যাদের অক্সিজেন আর হাইড্রোজেন থাকবে তারা পোলার। কেন? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ার ইলেকট্রন তড়িৎ থাকাতে কার বেশি? অক্সিজেন বেশি। ফলে অক্সিজেন কি হবে? আংশিক ঋণাত্মক হয়ে যাবে আর হাইড্রোজেন হয়ে যাবে আংশিক ধনাত্মক, ফলে দুইটা প্রান্ত তৈরি হবে, তাই এটা পোলার। তাহলে এই কথাটা লেখো যে ইথানলের অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এদের শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন দ্বারা বেশি আকর্ষিত হয়। ফলে এদের শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন দ্বারা বেশি আকর্ষিত হয়, তাই অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি করে। তাই অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি করে। ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি করে। অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি করে। তাহলে প্রান্ত তৈরি হওয়াকে কি বলে? তারপরে লেখা আছে এই প্রান্ত তৈরি হওয়াকে পোলারিটি বলে। এই প্রান্ত তৈরি হওয়াকে পোলারিটি বলে, তাই ইথানল একটি পোলার যৌগ। এই প্রান্ত তৈরি হওয়াকে পোলারিটি বলে। এই প্রান্ত তৈরি হওয়াকে কি বলে? পোলারিটি বলে। এই প্রান্ত তৈরি হওয়াকে পোলারিটি বলে, তাই ইথানল একটি পোলার যৌগ। তাহলে ইথানল একটা পোলার যৌগ কেন? কারণ এদের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন, এটা দাও তো, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ার ইলেকট্রন কার দিকে থাকবে? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ার ইলেকট্রন অক্সিজেনের থাকে, ফলে অক্সিজেন নেগেটিভ হয়ে যায় আর হাইড্রোজেন পজিটিভ, দুটি পোল তৈরি হয়, প্রান্ত তৈরি করে, তাই এটা পোলার যৌগ। এই একই প্রসেসে পানি একটা পোলার যৌগ। ইথানোয়িক অ্যাসিড কি পোলার যৌগ? মানে পৃথিবীতে যাদের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে তারাই পোলার যৌগ হবে। পৃথিবীতে অপোলার, আচ্ছা পিওর অপোলার যৌগ কারা কারা আছে নাম বলতে পারবা? একেবারে বিশুদ্ধ অপোলার যৌগ কারা? এটা বিশুদ্ধ অপোলার যৌগের নাম বলো তো দেখি। এটা একটা একদম বিশুদ্ধ সম্বন্ধ অপোলার, একদম পিওর অপোলার। এটা একটা অপোলার, বেনজিন অপোলার। কেন? এটা বলেন তো দেখি কেন হতে পারে? ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে না? তাহলে শেয়ার ইলেকট্রন কোথায় থাকবে? মাঝখানে থাকবে না? তাহলে এই ইলেকট্রন কি কেউ কম বেশি টান দিতে পারবে? পারবে না, ফলে এটা মাঝখানে থাকবে। এখানে কি কোনো আংশিক ধনাত্মক ঋণাত্মক হতে পারবো? তাহলে এটা হচ্ছে পিওর সমযোজী যৌগ, মানে অপোলার যৌগ, পিওর অপোলার সমযোজী যৌগ। বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়নিক যৌগ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে, এটা পারবা? আয়নিক যৌগ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে? আর একটা কোশ্চেন লেখো যে তাহলে আয়নিক যৌগের এক নম্বরে কি ছিল? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি ছিল। দুই নম্বরে কি থাকে? তারা পোলার দ্রাবকে দ্রবীয়। দুই নম্বরে তার লেখো যে আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। আগে কি ছিল? ওই এক নম্বর বলছিলাম যে তারা কি হয়?
আয়নিক যৌগ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অত্যধিক বেশি। 2 নম্বর হচ্ছে আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। আমি সমস্যা নাই, আমি শীটের মধ্যে দিয়ে দিব, শীটের মধ্যে সব আছে, গুছানো আছে, টেনশন করার কিছু নাই, শুধু দেখে আসেন যা পড়াইছি। তাহলে কি বললাম? 2 নম্বরে কি বলছি? আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। তারপর 3 নম্বরে আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। পরীক্ষায় কোশ্চেন আসলে এগুলো আসবে যে কিভাবে বিদ্যুৎ পরিবহন করে, কেন পোলার যৌগ, তারপর হচ্ছে এগুলা মাস্ট আসবে। আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। তারপরে কি হয়? আয়নিক যৌগের নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে, একে কি বলে? ক্যালাস। লেখা হচ্ছে আয়নিক যৌগের নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে। আয়নিক যৌগের নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে। একে ক্যালাস বা কি বলে? ক্রিস্টাল বলে। একে ক্যালাস, কয়েকার লয়কার দন্তস, ক্যালাস মানে দানাদার। আয়নিক যৌগগুলো কেমন হয়? দানাদার। নির্দিষ্ট যাদের জ্যামিতিক আকার আছে তাদের কি বলে? দানাদার বা ক্রিস্টাল বা ক্যালাস বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, যেমন লেখো সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস ঘন আকৃতি। সোডিয়াম ক্লোরাইডের যে ক্যালাস হবে, দানা হবে, এই দানাগুলো হচ্ছে ঘন আকারের হয়। সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস কেমন? ঘন আকৃতি। আসলে এগুলা তো একটা চ্যাপ্টার 1 মাস ধরে পড়ায় মানুষ, 1.5 মাস। তোমাদের এই একটা চ্যাপ্টার পড়াই দিতেছে কয় দিনে? 2-3 দিনে শেষ কর, 2 দিনের ক্লাস শেষ কর। এগুলো ইজ সো ডিফিকাল্ট। তাহলে কি বললাম? এইগুলো হচ্ছে তোমার। আচ্ছা, আয়নিক যৌগ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এটা পারবা? আচ্ছা, তাহলে এটা এইচডব্লিউ থাকবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো যে ইথানল বিদ্যুৎ পরিবহন না করলেও ইথানোয়িক অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে কেন? ইথানল বিদ্যুৎ পরিবহন না করলেও ইথানোয়িক অ্যাসিড বিদ্যুৎ কেন পরিবহন করে? এটা কে বলতে পারবা? দেখি, এটা যে বলতে পারবা তার জন্য চকলেট আছে। আপনাকে আমার ট্রিটটা নেওয়ার পরে সব আচ্ছা, ফার্স্ট যে বলতে পারবে, প্রথমবার যে বলতে পারবে তার জন্য থাকে, বলেন। আর না বলতে পারলে চকলেট আমার হবে। তো বলেন। হ্যাঁ। কেন পারে না? এটাই তো কথা। কে কইছে? কিছুক্ষণ আগে তো বললাম যে এটা বলার জন্য। কিছুক্ষণ আগেই তো বললাম যে তারা এই যে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত তৈরি করলো, এটা তো কি মিথ্যা কথা কইছিল? বুঝছে না কথা? কিন্তু ইথানোয়িক অ্যাসিড কেন পারে? এটা কেউ বলতে পারে বলো তো? এটা বলতে পারলে খুব খুশি হব, বলো। গুড, হ্যাঁ বলেন। হ্যাঁ, চকলেট আছে, ঠিক আছে। দ্যাট মিন্স ইথানল এটা কিন্তু সমযোজী যৌগ, তাই না? আবার ইথানোয়িক অ্যাসিডের সমযোজী যৌগ, দ্যাট মিন্স CH3COOH, এটা কিন্তু সমযোজী যৌগ। এটাও সমযোজী, এটাও সমযোজী। কিন্তু এই বিদ্যুৎ পরিবহন করে না, এই করে। কেন করে? কারণ হচ্ছে এ হচ্ছে একটা অ্যাসিড পানিতে বিয়োজিত করে কোন আয়ন দেয়? অ্যাসিড কাকে বলে? যারা পানিতে গিয়ে বিচ্ছিন্ন হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে কি বলে? অ্যাসিড বলে না? তাহলে এ বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম সেপারেটেড ধনাত্মক আয়ন তৈরি করবে, CH3COO নেগেটিভ আর প্লাস হাইড্রোজেন প্লাস। এই ক্ষেত্রে কোনো আংশিক ধনাত্মক ঋণাত্মক নাই। এদের ক্ষেত্রে আংশিক ধনাত্মক ঋণাত্মক নাই। ও দিয়ে দিছে, একেবারে দিয়ে দিছে। যাহা দিয়েছি তাহা উজাড় করিয়ে দিয়েছি, তাহা চাইতে গেলে কষ্ট পাইতে হবে। তোমাদের নাইগুলা বাংলাতে আমাদের যে ছিল হৈমন্তী নাই। আরে হৈমন্তী তো অনেক রসাত্মক, অনেক বেশি প্রেম কাহিনী লেখা আছে রবি ঠাকুরের। মানে এই যে এটা ইথানোয়িক অ্যাসিডে যে হাইড্রোজেন বের করে দিল, এই হাইড্রোজেনটা বের করে দিচ্ছে একেবারে সেপারেটেড। ও ওরে যে দিয়ে দিচ্ছে, পানির মধ্যে দিয়ে দিচ্ছে যে হাইড্রোজেন একেবারে আলাদা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে সেপারেটেড হতে পারে না। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে সে সেপারেটেড হতে পারে না বিধায় এই মানে বিদ্যুৎ কিভাবে পরিবহন করে? বিদ্যুৎ পরিবহন করে এই আয়নের মাধ্যমে।
তো আমার 1 নম্বর কন্ডিশন হচ্ছে বিদ্যুৎ পরিবহনের জন্য আমাকে সেপারেটেড বিচ্ছিন্ন ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন লাগে, ক্যাটায়ন আয়ন লাগে। তো ওরা ইথানয়িক অ্যাসিড যেহেতু সেই অ্যাসিড, তাহলে অ্যাসিডের কাজ কি? পানির মধ্যে কি করে? হাইড্রোজেন আয়ন দেয়। যারা পানিতে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে অ্যাসিড বলে। সে যেহেতু পানি থেকে হাইড্রোজেন আয়ন দিতে পারতেছে এবং বিচ্ছিন্ন আয়ন দিতে পারতেছে, এই আয়নগুলো তখন বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু ইথানল সে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত হয়, সে আয়ন দিতে পারে না, যার জন্য ইথানল বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু ইথানল অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করবে। মনে থাকবে। আর আয়নীয় যৌগগুলো তো পারবেই। কেন আয়নীয় যৌগ কেন পারবে? যেমন ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এরা পানির মধ্যে গিয়ে কি হবে? ক্যালসিয়াম 2+ তৈরি করবে আর ক্লোরাইড মাইনাস তৈরি করবে, বিচ্ছিন্ন আয়ন তৈরি করবে, একেবারে বিচ্ছিন্ন আয়ন তৈরি করবে। এর জন্য আয়নীয় যৌগগুলো কি করে? সেপারেটেড বা বিচ্ছিন্ন ধনাত্মক এবং ঋণাত্মক ক্যাটায়ন আয়ন দিতে পারে, তাই বিদ্যুৎ পরিবহন করে। এই জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, লেখেন তাহলে যে ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন দিতে পারে। ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে, ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে বিচ্ছিন্ন, ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন দিতে পারে। ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন দিতে পারে। স্যার দ্রবীভূত হইলে এটা নিয়ে সব সমস্ত একটাই। হ্যাঁ, যদি কোনো পদার্থ দ্রবীভূত হয় বা কোনো যৌগ, তার এটার সংজ্ঞা তো একটাই, ব্যাখ্যা তো একটাই, হ্যাঁ, যেটা ভাগ হয় ভাগে আয়নের হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানে বিদ্যুৎ পরিবহন করার জন্য একটা কন্ডিশন কি? মূল কন্ডিশন হইল এটাই তো মানে বিশ্লেষণ। না 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 না, যারা দ্রবীভূত হয় এমন না যে দ্রবীভূত হওয়ার কন্ডিশন হইলো তাকে পোলার হওয়া লাগে। কারণ পানি পোলার বিধায় পোলার পোলারে দ্রবীভূত হবে। কথা বুঝছো না? মানে পানির মধ্যে যে যাইবো, পানিটা হচ্ছে পোলার যৌগ। এর জন্য যত পোলার যৌগ, এটাও পোলার এটাও পোলার। এক্ষেত্রে এর জন্য পানি পোলার, মানে পানির মধ্যে এই পোলার যৌগগুলো দ্রবীভূত হবে। আর যারা এমনিতে ক্যাটায়ন অ্যানায়ন দেয়, তারা তো এমনিতে চার্জ আছে, তাহলে ওরা তো দ্রবীভূত হবেই, কারণ ওদের মাঝখানে পজিটিভ নেগেটিভ চার্জ আছে। তাহলে পানিরও এরকম আংশিক পজিটিভ নেগেটিভ চার্জ আছে, এই জন্য তারা পানিতে দ্রবীভূত হবে মাস্ট। কিন্তু কথা হলো যে পানিতে দ্রবীভূত হইলেও বিদ্যুৎ পরিবহন করার কন্ডিশন আলাদা। কেন? কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবহন করার জন্য একেবারে সেপারেটেড আয়ন তাকে দিতে হবে, আলাদা। আলাদা আয়ন দিতে হবে। কথা বুঝছো না? তাহলে এটা কিভাবে? আচ্ছা, এই লিখছেন বিচ্ছিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন দিতে পারে। আচ্ছা লেখো, এই বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন জারণ বিজারণের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। এই বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন, এই বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন জারণ বিজারণের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। জারণ বিজারণের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। এই বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন জারণ বিজারণের মাধ্যমে, এই বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন জারণ বিজারণের মাধ্যমে কি করে? জারণ বিজারণের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু ইথানল পোলার যৌগ হলেও, কিন্তু ইথানল পোলার যৌগ হলেও বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন দিতে পারে না। ইথানল পোলার যৌগ হলেও বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন দিতে পারে না। বিচ্ছিন্ন ক্যাটায়ন অ্যানায়ন দিতে পারে না, তাই বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, নেক্সট তারপরে আমরা আরেকটা টপিক করি, সেটা হচ্ছে ধাতব বন্ধন কি। ধাতব বন্ধন কি? যে ধাতুর মধ্যে, ধাতুগুলো আমরা কি জানি, ধাতুর মধ্যে একটা অথবা দুটো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন ত্যাগ করতে চায়। আমরা জানি যে ধাতুগুলো সবসময় কি করতে চায়? ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে নিষ্ক্রিয় স্থিতিশীল হতে চায়। তো এদের মধ্যে ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়ন তৈরি হলো, তার নাম কি জানো? কে বলতে পারবে? পারমাণবিক শ্বাস। গুড, কত দিকে ভালো করে। পারমাণবিক শ্বাস হয় মানে, সাপোজ এটা হচ্ছে একটা ধাতুর দণ্ড, এই ধাতুর দণ্ডের মধ্যে আয়রন আছে, সে আয়রন চাপে সবসময় সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে,
ত্যাগ করে সবসময় আয়রন 2 প্লাসে থাকবে। কথা বুঝছেন কিনা? মানে আয়রন সে দুটো ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2 প্লাসে সবসময় থাকতে চায়। এখন সবাই এরকম ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে সে পজিটিভ চার্জ হয়ে থাকতে চায়। এই পজিটিভ চার্জ যে থাকলো এই শ্বাস, এটাকে কি বলে? পারমাণবিক শ্বাস বলে। এই পারমাণবিক শ্বাস সবাই ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, এই পারমাণবিক শ্বাস হয়ে আছে। তাহলে এই পারমাণবিক শ্বাস এখন ইলেকট্রনগুলো কই থাকবো? তাহলে এই ইলেকট্রনগুলো সবার এই মাঝখানে ছড়াই ছিড়ে থাকবে এবং এই ইলেকট্রনগুলো কারো নির্দিষ্ট কারো কোনো পরমাণুর অন্তর্ভুক্ত থাকে না এবং এই ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারে, ইচ্ছা করলে এক জায়গায় আরেক জায়গায় যেতে পারবে। এবং এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়? বিলো ব্যালান্স ইলেকট্রন। কি বলে এটাকে? সঞ্চরণশীল ইলেকট্রন। তাহলে মনে করো যে এই ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারবে, কিন্তু এই ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে? এই ইলেকট্রন হচ্ছে দুটি পারমাণবিক শ্বাসের মাঝখানে অবস্থান করে। মুভমেন্ট করবে ঠিক আছে, কিন্তু ও কি নিউক্লিয়াসের ভিতরে যেতে পারবে? কথা বুঝছেন নি? মানে এখানে একটা পরমাণু আছে, পরমাণু ভেদ করে তো আর যেতে পারবো না, দুইটা পরমাণু মাঝখানে জায়গাগুলো দিয়ে যাইতে পারবো। এর কথা হইলো যে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা বেশি করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আয়রন 2 প্লাস আকর্ষণ করে আর বিকর্ষণ করে একটা আরেকটারে। এই প্লাস আয়ন, এটা প্লাস আয়ন, আকর্ষণ করে আর বিকর্ষণ করে। কিন্তু মাঝখানে যদি দুটো ইলেকট্রন আছে, মানে ওই যে কিছু ইলেকট্রন মাঝখানে আছে, তাহলে এই ইলেকট্রনগুলোকে আয়রনও আকর্ষণ করবে, ও আকর্ষণ করবে, ইনডাইরেক্টলি ও আর আকর্ষণ করবে না। কথা বুঝছেন না? মানে ক্যাটায়নকে বিকর্ষণ করবে ঠিক আছে, কিন্তু এদের মাঝখানে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে ও আকর্ষণ করে, ও আকর্ষণ করে, তবে একটা ইলেকট্রনই আছে। তাহলে ফলে ইনডাইরেক্টলি আমরা বলতে পারি এই ক্যাটায়নকে আকর্ষণ করলো না, আর ইনডাইরেক্টলি একটা আরেকটার সাথে কি একটা স্থিতিশীলতা অর্জন করে থাকবে, মানে ওর মধ্যে আর ওর মধ্যে একটা ইনডাইরেক্টলি একটা চার্জ কাজ করে, মানে একটা আকর্ষণ কাজ করে। ফলে এরকম সবগুলো ক্যাটায়ন একটা আরেকটার সাথে লেগে থাকে, এই ধরনের বন্ধনকে বলা হয় ধাতব বন্ধন। এই জন্য ধাতুগুলো কি থাকে? এই চার্জ দ্বারা আকৃষ্ট থাকে বিধায় তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। কথা বুঝতে পারছো? তাহলে লেখো যে কি বললাম, পারমাণবিক শ্বাস কাকে বলে? যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক ক্যাটায়ন তৈরি করে। এটা কি বলে? বইয়ের ভাষাটা একটু ভুলে গেছি, কি লেখা আছে এখানে? পারমাণবিক শ্বাস, এই যে কথাটা লেখেন যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে, কি বললাম? ধনাত্মক ক্যাটায়ন লিখছে। আচ্ছা, ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয় বা পরিণত হয়, এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে। দাঁড়িয়ে লেখেন যে ত্যাগকৃত ইলেকট্রন উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে চলাচল করতে পারে। এই মুক্ত ইলেকট্রনকে কি বলে? সঞ্চরণশীল ইলেকট্রন বলে। এই মুক্ত ইলেকট্রনকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। আচ্ছা, তোমার নেক্সট ক্লাস তাহলে কবে? রবিবারে কয়টা? রবিবারে 5টায়। ওকে, রবিবারে তো সমস্যা নেই। আচ্ছা, রবিবার তাহলে শুক্রবার, রবিবার আর কবে? মঙ্গলবার কয়টায়? এটি সমস্যা হবে। ঠিক
ঠিক আছে একটু স্যাক্রিফাইস করেন কারণ সবার ক্ষেত্রে এই করতে হবে। এখন কথা হলো ফিজিক্স পড়বে কারা কারা যারা বলছিল এই ফিজিক্সের কথা কে কে বলছিল যারা ফিজিক্সের কথা বলছে তারা থাকবে টিচার আসবে ঠিক আছে এখনই আসবে আর আর বাকি সবার ছুটি আর বাকি সবাই কি বলে সকল বোর্ড 18, 19, 20 করে নিয়ে আসবেন এই চ্যাপ্টারে সকল বোর্ড হ্যাঁ 18, 19, 20 করে নিয়ে আসবে গড় খ গড় খ হ্যাঁ এবং সমস্যাগুলো যেগুলো থাকবে এগুলো আমার দেখাবে হ্যাঁ হ্যাঁ সেগুলো সেম এটা লাগবে না কিন্তু যেগুলো সমস্যা করে নিয়ে আসবে নিয়ে আসতে হবে